গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে মিক্সড জিকে প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার 24 24তম ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ মার্চ মাসের সকাল 7:30 থেকে আমরা ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে পাচ্ছ এবং অন্যান্য বাকি ক্লাস রুটিন এখানে দেওয়া রইল, প্রত্যেক এক ঝলকে দেখে নাও। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাচ্ছ আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। এবং এখানে আমাদের যে নতুন ব্যাচ অ্যাভেলেবেল হয়েছে, রেলের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইকে, সম্ভবত 7 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। এপ্রিল মাসের 7 তারিখ থেকে শুধুমাত্র রেলের জন্য প্র্যাকটিস ব্যাচ। এর আগে আমরা SSC রেল একই সঙ্গে যৌথ ব্যাচ করেছিলাম, বাট এবার কিন্তু সম্পূর্ণ রেল NTPC গ্রুপটির জন্য প্র্যাকটিস ব্যাচ 2.5 মাসের। এবং এই ব্যাচ তোমরা 8 মাস ভ্যালিডিটি পাচ্ছ। মাত্র ফিস কত? 450, সম্ভবত 450। প্রাইস হচ্ছে 450। এই ভ্যালুতে তোমরা এই ব্যাচ পেয়ে যাচ্ছ, 2.5 মাসের ব্যাচ। এবং আমাদের ফাউন্ডেশন 5.0 ব্যাচ শুরু হচ্ছে, এটাও এপ্রিল মাসে 7 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পাশাপাশি PSC, রেল, SSC সমস্ত পরীক্ষার জন্য এমনভাবে ডিজাইন করা আছে, যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য এটা খুব হেল্পফুল ব্যাচ হবে। অর্থাৎ এই ব্যাচ নিলে তোমরা সমস্ত রকম পরীক্ষা দিতে পারছো, সেইভাবে সিলেবাসগুলো আমরা কভার করেছি। ওকে, তো এখানে সমস্ত সাবজেক্টের কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পাচ্ছ, থিওরি প্লাস MCQ, এবং সোম থেকে শনি আমাদের লাইভ ক্লাস চলবে। 5 মাসের ডিউরেশন, টোটাল 5 মাসে আমরা সিলেবাস শেষ করব, এবং ভ্যালিডিটি থাকছে 15 মাস, অর্থাৎ 1 বছরেরও বেশি ভ্যালিডিটি থাকছে সময়সীমা। অর্থাৎ এই ব্যাচ তুমি যদি নাও তাহলে 15 মাস তোমার এই কোর্স দেখতে পাচ্ছ। অর্থাৎ 5 মাসে আমরা ব্যাচ শেষ করলেও পরবর্তী 10 মাস তোমরা এই ব্যাচটার অ্যাক্সেস পাচ্ছ, প্রস্তুতি তোমরা নিতে পারছো ওই ব্যাচ থেকে। একটা ব্যাচ নিলে তোমার 15 মাসের আর কিন্তু ব্যাচ নেওয়ার দরকার হবে না। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছো আশা করি। ফাউন্ডেশন 5.0 এটা কিন্তু সমস্ত পরীক্ষাকে মিশিয়ে করা হচ্ছে, কম্বাইন্ড ব্যাচ। ওকে, প্রত্যেকে যারা কানেক্টে আছো যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো। তো চলো আমরা আজকে MCQ প্র্যাকটিস করব। নেক্সট MCQ প্র্যাকটিস। প্রথম প্রশ্ন স্ক্রিনে। গ্রিকরা অ্যাগ্রামেস নামে কাকে অভিহিত করতেন? ধননন্দকে, মহাপদ্মনন্দকে, চন্দ্রগুপ্ত মৌর্যকে, নাকি বিম্বিসারকে? অ্যাগ্রামেস কাকে বলতো গ্রিকরা? কোশ্চেন নাম্বার 1 সঠিক উত্তর হবে ধননন্দকে। ধননন্দ কে ছিল? মহাপদ্মনন্দের সন্তান। মহাপদ্মনন্দ কে ছিল? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। ধননন্দ ছিল নন্দ বংশের শেষ রাজা এবং শক্তিশালী রাজা। নন্দবংশের শ্রেষ্ঠ রাজা ধরা হয় ধননন্দকে। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। ওকে, তো ধননন্দকে উচ্ছেদ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, এবং মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিকরা কি বলতো? স্যান্ড্রোকোট্টাস। চন্দ্রগুপ্ত মৌর্যকে বলতো স্যান্ড্রোকোট্টাস, তারা গ্রিকরা। বিম্বিসার যিনি ছিল হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। হর্ষঙ্গ বংশ মগধের প্রথম বংশ ধরা হয়। তো হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিল বিম্বিসার, তার পুত্র ছিল অজাতশত্রু। তো বিম্বিসার তার উপাধি ছিল সেনিয়া বা সেনিও। ঠিক আছে? চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রোকোট্টাস, মহাপদ্মনন্দ তার কিন্তু বেশ কিছু উপাধি ছিল। তিনি প্রথম শূদ্র রাজা ছিল, পেশায় নাপিত ছিল, এরকম ইতিহাসে পাওয়া গেছে। তিনি সর্বক্ষত্রিয় ছেতা, একরাট, ঠিক আছে, ইত্যাদি উপাধি কিন্তু তিনি নিয়েছিলেন। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা যাব। দ্বাদশ অঙ্গ কোন ভাষায় রচিত হয়? কোশ্চেন নাম্বার 2, দ্বাদশ অঙ্গ এটা কি বলতো?
দ্বাদশ অঙ্গ এটা মূলত জৈনদের ধর্মগ্রন্থ হিসেবে ধরা হয়। তাহলে দ্বাদশ অঙ্গ এটা ছিল জৈন ধর্মগ্রন্থ। এটি পালি, প্রাকৃত, সংস্কৃত নাকি মাগধী কোন ভাষায় রচিত হয়েছিল? আমরা যখন ত্রিপিটকের কথা বলি, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটি কোন ভাষায় লেখা হয়েছিল? ত্রিপিটক কোন ভাষায় রচিত? এটি পালি ভাষায় রচিত। পালি ভাষায় রচিত। ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় রচিত এবং দ্বাদশ অঙ্গ সেটি হচ্ছে প্রাকৃত ভাষায় রচিত। প্রাকৃত প্রাকৃত ভাষায় রচিত। ক্লিয়ার? প্রত্যেকে এটা খেয়াল করবে, পরীক্ষায় আসে, কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিচের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি মৌলিক অধিকার প্রয়োগ স্থগিত করতে পারেন? আর্টিকেল 20 এবং 21 ছাড়া, আর্টিকেল 20 এবং 21 ছাড়া কোন ধারা বলে রাষ্ট্রপতি মৌলিক অধিকার সেটাকে স্টপ রাখতে পারেন? আমরা জানি ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা হলে রাষ্ট্রপতি পারেন যে মৌলিক অধিকারটাকে স্থগিত করতে। তো এই মৌলিক অধিকার স্থগিত করা যায়, এটা আমরা জানি, এবং এটা অনুচ্ছেদ 20 এবং 21 ছাড়া এটা কোনো অবস্থাতে বন্ধ করা যায় না। তো মৌলিক অধিকার স্থগিত করতে পারেন কোন অনুচ্ছেদের অধীনে যদি প্রশ্ন আসে, উত্তর কি হবে? 360, 359, 353, 356। 360 এটা আমরা জানি যে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় এই আর্টিকেলের উপর ভিত্তি করে, আর্থিক জরুরি অবস্থা। উত্তর হবে 359, 356 স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, রাজ্য জরুরি অবস্থা। উত্তর হবে 359 নম্বর ধারা। এই ধারা বলে রাষ্ট্রপতি মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় কোন সালে? আমাদের সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? উত্তর কি হবে এখানে? প্রত্যেকে অ্যান্সার করবে, সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1987 সালে, 1987। সুন্দরবনের টোটাল আমরা কটি মর্যাদা আছে জানি? সুন্দরবন সম্পর্কে আমরা 6টা কথা বলি, 6টা মর্যাদা সুন্দরবনে আছে। তো সেগুলো আমি বহু ক্লাসে সবগুলো বলেছি, তারপরে আরো একবার বলছি। সুন্দরবন এটা কিন্তু 1973 সালে, মনে রাখবেন 1973-তে এটা হচ্ছে টাইগার রিজার্ভ। কি হচ্ছে? টাইগার রিজার্ভ, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। টাইগার রিজার্ভের মর্যাদা পাচ্ছে। ক্লিয়ার? 1973। 1977 সালে এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী অভয়ারণ্যের মর্যাদা দেওয়া হয়। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 1977। 1984-এ এই সুন্দরবনকে মর্যাদা দেওয়া হয় ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়। 1984 সালে এটাকে বলা হচ্ছে ন্যাশনাল পার্ক। কটা হলো? 3টি হলো। 1987-এ কি হচ্ছে? 1987-এ হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1987-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো। 1989 এটা কি হচ্ছে? 89-এ কি হলো? ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। ইউনেস্কো কর্তৃক এটা হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, জীব বৈচিত্র্য সংরক্ষণ। আর একটা কি আছে বাকি? তাহলে কটা হলো? টোটাল 5টি হলো। টাইগার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ, এন্ড 2019 সালে হলো এটা রামসার সাইট।
রামসার সাইট। তাহলে টোটাল 6টা মর্যাদা সুন্দরবনে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? প্রত্যেকে একটু দেখে নাও ভালো করে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিল? অ্যাক্টিং মানে কি ওখানে অভিনয় কিন্তু নয়, অ্যাক্টিং মানে অভিনয় নয়, এখানে অ্যাক্টিং মানে হচ্ছে অস্থায়ী, অ্যাক্টিং মানে হচ্ছে অস্থায়ী। ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কি? প্রশ্নটা পরীক্ষা আছে। ভারতের প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে ছিলেন? উত্তর হবে কে? চৌধুরী চরণ সিং, মোরারজি দেশাই, গুলজারিলাল নন্দ, সর্দার প্যাটেল। উত্তর হবে গুলজারিলাল নন্দ। প্রত্যেকে যারা কানেক্ট আছে অপশন সি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। গুলজারিলাল নন্দ কখন হয়েছিল? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন মারা যায় 1964 সালে, তিনি প্রথম 14 দিনের জন্য প্রাইম মিনিস্টার হয়েছিল। 14 দিনের জন্য তিনি দুইবার, ভারতবর্ষে এই গুলজারিলাল নন্দ তিনি দুইবার অ্যাক্টিং প্রাইম মিনিস্টার ছিলেন। প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার গুলজারিলাল নন্দ জওহরলাল নেহরুর মৃত্যুর পর 64 সালে 14 দিন। তারপর 64 সালে তারপর কে আসলো? ভারতের প্রধানমন্ত্রী কে হলেন? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী আবার মারা যাচ্ছে তাজখণ্ডে, তারপর আবার তিনি 14 দিন ছিল অ্যাজ এ প্রাইম মিনিস্টার। তাহলে গুলজারিলাল নন্দ তিনি দুবার অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন ভারতে, দুইবারই 14 দিনের জন্য। একবার জওহরলাল নেহরুর মৃত্যুর পর, একবার লাল বাহাদুর শাস্ত্রী তার মৃত্যুর পরে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কাবুলে কত সালে অস্থায়ী ভারতীয় জাতীয় সরকার গঠিত হয়? কাবুল বর্তমানে আফগানিস্তান, তখন অবিভক্ত ভারতে পাকিস্তান আফগানিস্তান সবই ভারতের মধ্যেই ছিল, ঠিক আছে? তো সেখানে ভারতীয় জাতীয় সরকার গঠিত হয় কত সালে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বলো বা ওইদিকে ভুটান, প্রায় একই সেই সময়, সবার ইতিহাস কিন্তু একই, কারণ সব অবিভক্ত ভারতের অন্তর্ভুক্ত ছিল। কাবুলে অস্থায়ী ভারতীয় জাতীয় সরকার গঠিত হয় কত সালে? সালটা মনে রাখো, 1915 সালে। 1915 সালে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাজ্য বিধানসভা গঠনের কথা বলা হয়েছে? রাজ্য বিধানসভা মানে এমএলএ যে ভোট হয়, এমএলএ থেকে হয় মুখ্যমন্ত্রী। তো বিধানসভা যে গঠিত হয় সেটা সংবিধানের কত নম্বর ধারাতে আছে? আর্টিকেল 172, 171, 156, 170? কোশ্চেনটা বোঝা গেছে? বিধানসভা যেমন পশ্চিমবঙ্গের বিধানসভা, যেখানে আসন আছে 294টি। তো এই যে বিধানসভা, বিধানসভা গঠন আছে আর্টিকেল 170, 170। আর্টিকেল 171 কি আছে? আর্টিকেল 171 বিধান পরিষদ গঠনের কথা বলা হয়েছে। আর্টিকেল 171 বিধান পরিষদ, বিধান পরিষদ গঠনের কথা বলা হয়েছে। এখানে আরো একটা আর্টিকেল আমি তোমাদের একটু লিখে রাখবো, যেটা আর্টিকেল 169। এখানে এই ধারাতে রাজ্যে বিধান পরিষদ, একই সঙ্গে বিধান পরিষদ সৃষ্টি ও অবলুপ্তি করা যায়, এটা আর্টিকেল 169 বলা হয়েছে। বিষয়টা একটু ভালো করে ডিসকাস করলে তোমরা আরো ক্লিয়ার হবে। যে এখানে আমরা বললাম যে আর্টিকেল 170
আমরা রাজ্যের নিম্নকক্ষ জানি বিধানসভা আর রাজ্যের উচ্চকক্ষ বিধান পরিষদ, কিন্তু বিধান পরিষদ ভারতবর্ষে টোটাল যে রাজ্য আছে সব রাজ্যে নেই, মাত্র 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। তাহলে বিধান পরিষদ সব রাজ্যে নেই। এই বিধান পরিষদ সৃষ্টি বা অ্যাবলিশন লুপ্ত করা যায়, অবলুপ্ত করা যায় আর্টিকেল নম্বর 169 ধারা অনুসারে 169। আর্টিকেল 171 আমরা কি বলেছি? আর্টিকেল 171 আমরা কি বলেছি? যে বিধান পরিষদ গঠনের কথা, কিভাবে একটা বিধান পরিষদ গঠিত হবে সেটা এখানে বলা হয়েছে। আর বিধান পরিষদের সৃষ্টি বা অবলুপ্তি করা যায়, এটা আর্টিকেল 169 বলা হচ্ছে। একটা বিধান পরিষদ পশ্চিমবঙ্গে সৃষ্টি করতে হবে, সেটা আর্টিকেল 169 বলা হচ্ছে। সৃষ্টি, বিধান পরিষদ সৃষ্টি করা হয়েছিল। এবার বিধান পরিষদ কিভাবে গঠিত হবে, এর মেম্বার কারা কারা হবে, বিধান পরিষদে কটা মেম্বার হবে, এইগুলো 171 নম্বর ধারাতে বলা হয়েছে। বিধান পরিষদ গঠন কিভাবে হবে, গঠনের কথা। আর বিধান পরিষদ সৃষ্টি অবলুপ্তি, এই টোটালটা সৃষ্টি এবং অবলুপ্তি আর্টিকেল 169 আছে। আর এটা বিধান পরিষদ নিয়ে বলছি। আর এটা বিধানসভা, এটা রাজ্যের নিম্ন কক্ষ আমরা ধরি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কখন? আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস এবং একটা হচ্ছে রিয়েল গ্যাস, দুটো কথা। আমরা গ্যাসের গতীয় তত্ত্বে যেটা আমরা পাই, যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। আইডিয়াল গ্যাস কি বলা হচ্ছে? পরম শূন্য তাপমাত্রায়। আদর্শ গ্যাস তারা হবে যাদের আয়তনটা 0 হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটাকে বলা হয় যে পরম শূন্য তাপমাত্রা। সেন্টিগ্রেড স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অনেক নিম্ন একটা উষ্ণতা। তো বাস্তবে যে গ্যাসগুলো আমরা পাই, ওই -273 হওয়ার আগে কোনো গ্যাস হয় তরল হয়ে যায়, না কঠিনে জমে যায়। ওই উষ্ণতা পর্যন্ত একটা গ্যাসকে নিয়ে যাওয়া যায় না। ঠিক আছে, ওই জন্য আদর্শ গ্যাসের কনসেপ্টটা আছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে না। ক্লিয়ার? কিন্তু বাস্তব গ্যাসগুলো বলা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস একজন বিজ্ঞানী, তার কিছু সমীকরণ আছে গ্যাসীয়, তো তার সমীকরণ মেনে চলে। তো মূলত বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, তাহলে দুটো আলাদা কথা হয়ে গেল। আইডিয়াল বা আদর্শ গ্যাস কার কথা শুনছে? চার্লস বয়েলের কথা শুনবে। কিন্তু বাস্তব গ্যাসগুলো চার্লস বয়েলের সূত্র মেনে চলে না। কিন্তু কিছু কিছু কন্ডিশনে দেখা যায় যে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো সেইটা কখন হয় সেটা তোমাকে বলতে হবে। যখন তাপমাত্রা চাপ খুব বেশি হয় তখন কি হবে? তাপমাত্রা কম, চাপ যখন বেশি হয় তখন তাপমাত্রা বেশি কিন্তু চাপ কম, তাপমাত্রা চাপ উভয় কম। তাহলে দুটো এখানে কথা আছে, একটা তাপমাত্রা এবং চাপ। আমরা জানি চাপ প্রয়োগ করলে গ্যাস চাপ যত বাড়াবে আয়তন গ্যাসের কমবে, আর চাপ যত কমাবে আয়তনটা বাড়বে। উষ্ণতার ক্ষেত্রে কি? উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, আর উষ্ণতা কমালে আয়তন কমে। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি, খুব যখন তাপমাত্রা বেশি হবে গ্যাসের আয়তনটা খুব বৃদ্ধি পাবে এমন ভাবে, তখন কিছুটা ওই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। এবং চাপ যখন খুব কম হবে তখন বলা হচ্ছে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে বাস্তব গ্যাসগুলো। এটা রিয়েল গ্যাসগুলো উল্টো কেস। যখন তাপমাত্রা খুব বেশি হবে তখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, আর চাপ যখন খুব কম হবে তখন তোমার মনে হতে পারে স্যার উল্টো হয়ে গেল। না, উল্টো না, এটাই উল্টোটাই এখানে মনে রাখতে হবে। বাস্তব গ্যাসগুলো উল্টো কেসে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, যখন তাপমাত্রা খুব বেশি হয় আর যখন চাপটা খুবই কম হয়। এই দুটো কেসে হতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, সালফিউরিক অ্যাসিড হলো একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়, চতুর্ক্ষারীয়। সালফিউরিক অ্যাসিডের ক্ষার গ্রাহিতার উপরে 3টি ভাগ হয়।
একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়। চতুর্ক্ষারীয় বলে কিছু হয় না, এটা আগে বাদ। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। H2SO4 H2SO4 এই যে অ্যাসিডটা বলছি আমরা সালফিউরিক অ্যাসিড, যাকে রসায়নের রাজা, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের সংখ্যা কটা আছে? এখানে হাইড্রোজেন আছে দুটি, H কটা আছে? দুটি। চলো, এটা হবে দ্বিক্ষারীয়। যদি বলো HCl, এটা হবে একক্ষারীয়। HNO3, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে একক্ষারীয়। হাইড্রোজেন কটা? এখানে হাইড্রোজেন হচ্ছে একটা। ক্লিয়ার? ত্রিক্ষারীয়, H3PO4, ফসফরিক অ্যাসিড। হাইড্রোজেন কটা? এখানে হাইড্রোজেন হচ্ছে তিনটি, এটা হবে ত্রিক্ষারীয়। ক্লিয়ার? এইভাবে আমরা অ্যাসিডকে তিনটে ভাগে ভাগ করি ক্ষারগ্রাহীদের উপরে: একক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড, ত্রিক্ষারীয় অ্যাসিড। সেরকম ক্ষারগুলোকে অম্ল গ্রহিতার উপরে ভাগ করা হয়: এক আম্লিক ক্ষার, দ্বিআম্লিক ক্ষার, ত্রিআম্লিক ক্ষার, এরকম ব্যাপার স্যাপার রয়েছে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে সাধারণ লবণের দ্রবণতা 40 হলে ওই উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় কতটা সাধারণ লবণ প্রয়োজন হয়? দ্রবণতা বা দ্রাব্যতা, যেটা 100 গ্রামের উপরেই চেক করা হয় মূলত। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি সাধারণ লবণে দ্রবণতা 40 হয়, মানে এই দ্রবণতা বা দ্রাব্যতা মানে এটাই যে একটা নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে, সেটাকেই তার দ্রাব্যতা বা দ্রবণতা বলা হয়। তাহলে সংজ্ঞা অনুযায়ী যদি আমরা দেখি, 100 গ্রাম জলে 40 গ্রাম লবণ দিলে সেই দ্রবণটা সম্পৃক্ত হয়, সেটাকেই দ্রবণতা বলা হয়। সেটাই কিন্তু বলছে আবার, সাধারণ লবণের দ্রবণতা 40 হলে ওই উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটা সাধারণ লবণ প্রয়োজন? উত্তর হবে 40 গ্রাম। একদম সংজ্ঞা অনুযায়ী আছে, ঠিক আছে? 40 গ্রাম লাগবে। দ্রবণতা বা দ্রাব্যতা একটা সংখ্যা মাত্র, দুটো ভরের অনুপাত। অর্থাৎ 100 গ্রাম দ্রাবক, 100 গ্রাম দ্রাবক এবং এখানে এখানে কত গ্রাম দ্রাব্য রয়েছে? এখানে দ্রাব্যটা, এটাও গ্রাম, কত গ্রাম আছে? 40 গ্রাম দ্রাব্য ইন্টু 100, এটা হচ্ছে দ্রাব্যতা। এটা হচ্ছে দ্রাব্যতা। একটা দ্রাব্যতা মানে যদি এটা হয় 40 গ্রাম দ্রাবক, দ্রাব্য, আর এটা হচ্ছে দ্রাবক। দ্রাবক মানে জল, আর দ্রাব্য মানে এখানে লবণ, ধরো এটাই হচ্ছে দ্রাব্যতা। এটা মানেই 40 আসবে, এটা একক থাকবে না, দুটোই গ্রাম গ্রাম কেটে যাবে, ঠিক আছে, ম্যাথামেটিক্যালি। এটাই এখানে বলা হয়েছে যে দ্রবণতা 40 মানে 100 গ্রামে 40 গ্রাম লবণ হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, ঠিক আছে? তাহলে এটা উত্তর 40 হবে। অ্যাসিড কাকে বলে? অ্যাসিড একটি কি? প্রোটন বর্জন করে, জলীয় দ্রবণ H+ উৎপন্ন করে, একটি ইলেকট্রন গ্রহণ করে, এগুলির কোনোটি নয়। অ্যাসিড ক্ষারের সংজ্ঞা আছে, বিজ্ঞানী আরহেনিয়াস, নাম তোমরা অনেকে শুনেছ। বিজ্ঞানী আরহেনিয়াসের মতবাদ অনুসারে জলীয় দ্রবণে যে সমস্ত পদার্থ বা দ্রবণ, যে সমস্ত ধরো পদার্থই বলি আমরা, হাইড্রোজেন প্লাস আয়ন উৎপন্ন করে, H+ আয়ন দেয়, তাদেরকে আমরা অ্যাসিড বলবো। আর যারা OH দেয় তাদেরকে ক্ষার বলবো। অর্থাৎ HCl যদি আমরা দেখি, এটা যখন জলীয় দ্রবণে দেওয়া হচ্ছে H+ এবং Cl- আয়ন তৈরি করে, এই H+ আয়ন তৈরি করে বলে এটা হচ্ছে অ্যাসিড। যদি NaOH, এটা জলীয় দ্রবণে সোডিয়াম প্লাস এবং OH- দেবে, যদি OH- আয়ন দেয়, OH- হলে এটা হবে ক্ষার। জলীয় দ্রবণে OH- আয়ন দিলে সেটা হবে ক্ষার, এবং হাইড্রোজেন প্লাস H+ আয়ন উৎপন্ন করলে সেটাকে বলা হবে অ্যাসিড, ঠিক আছে? এটা বিজ্ঞানী আরহেনিয়াসের মতে। একটা দ্রবণে লাল লিটমাস পেপার ডোবালে যদি বর্ণ পরিবর্তিত নীল হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড, ক্ষার, নাকি লবণ, নাকি কোনোটি নয়? উত্তর আমরা বলবো সেটাকে ক্ষার। আর যদি অ্যাসিড হয় সেখানে নীল লিটমাস লাল হবে।
নিচের কোনটিতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড পাওয়া যাবে কোথায়? আপেল, ভিনেগার, দুধ, লেবু। তো আমরা লেবুতে সাইট্রিক অ্যাসিড বলবো, দুধ থেকে দই হয় সেখানে ল্যাকটিক অ্যাসিড আছে, ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড, আপেলে আছে ম্যালিক অ্যাসিড। তাহলে উত্তর হবে অপশন এ আপেল, কারণ আমরা ম্যালিক অ্যাসিড পাবো। মানুষের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? ক্রেনিয়াল নার্ভ মানে কি? করোটি স্নায়ু। ক্রেনিয়াল নার্ভ মানে হচ্ছে করোটি স্নায়ু। ক্রেনিয়াল নার্ভ মানে করোটি স্নায়ু। করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। 12 জোড়া মানে হচ্ছে 24টি। এক জোড়া মানে দুটি তো নাকি? উত্তর হবে 24টি বা 12 জোড়া। ক্লিয়ার? প্রত্যেকে এটা মনে রাখবে। এবং সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া মানে 62টি। সুষুম্না স্নায়ু এবং করোটি স্নায়ু। করোটি স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু 31 জোড়া। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। নিম্নের কোনটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক নাকি হাইপোথ্যালামাস? কোশ্চেন নাম্বার 15। সঠিক উত্তর এখানে কি বলবে? উত্তর হবে লঘু মস্তিষ্ক। মানবদেহের ভারসাম্য রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় নিম্নের কার দ্বারা? প্রতিবর্ত ক্রিয়া এটা নিয়ন্ত্রণ করে করোটি স্নায়ু, সুষুম্না স্নায়ু, সুষুম্না কাণ্ড নাকি সেরিব্রাম? উত্তরটা এখানে আমরা কি বলবো? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দ্বারা, অর্থাৎ স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড মানুষের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? হঠাৎ করে চোখে লাইট ফেললে চোখটা বন্ধ হয়ে যায়, প্রতিবর্ত ক্রিয়া। ওকে, কিছু একটা সামনে থেকে আসছে, তুমি সরে গেলে এইভাবে, হ্যাঁ, উপর থেকে কিছু পড়ছে, তুমি সরে গেলে, এটা কিন্তু অটোমেটিক্যালি হয় প্রতিবর্ত ক্রিয়া। নিচের কোনটির অভাবে অ্যালজাইমার রোগ হয়? অ্যালজাইমার একটা মস্তিষ্ক ঘটিত রোগ, মস্তিষ্ক সংক্রান্ত। ডোপামিন, অ্যাসিটাইলকোলিন, গ্লুটামিক অ্যাসিড নাকি জিএবিএ? অ্যালজাইমার রোগ মূলত হবে অ্যাসিটাইলকোলিনের অভাবে। অ্যাসিটাইলকোলিন একটা নিউরোট্রান্সমিটার। দুটো নিউরনের মাঝখানে সাইন্যাপস থাকে, সেখানে কিছু লিকুইড বা তরল থাকে, যেখানে কি করে স্নায়ু মানে আদান প্রদান করে। কিসের? আমাদের এই প্রতিবর্ত ক্রিয়া থেকে শুরু করে টোটালটা কি স্নায়ুতন্ত্র উপরে ডিপেন্ডেবল। একটা উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করছে স্নায়ুতন্ত্র, তাই তো? পায়ের কোথাও পেরেক ফুটলে তোমার কিন্তু মস্তিষ্কে খবর চলে আসছে পায়ে কিছু একটা পড়েছে। এই যে খবরটা দিচ্ছে সুষুম্না নিউরন বরাবর, দুটো নিউরনের মাঝখানে যে গ্যাপ থাকে সেটাকে সাইনাপস বলা হয়। সেখানে কিছু নিউরোট্রান্সমিটার থাকে যেগুলো ওই যে আদান প্রদান করে। সেই আদান প্রদানের অভাবে অ্যালজাইমার রোগ হয়, মস্তিষ্ক সংক্রান্ত একটা রোগ। ঠিক আছে? যেটা অ্যাসিটাইলকোলিনের অভাবে হয়। আচ্ছা, স্নায়ু, করোটি স্নায়ু বললাম আমরা 12 জোড়া, সেখানে নাম রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে। দশম করোটি স্নায়ু কোনটি? দশম করোটি স্নায়ু কোনটি হবে? অডিটরি, ভেগাস, অপটিক, ফেসিয়াল। দশম করোটি স্নায়ু নাম হচ্ছে ভেগাস। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন। প্রতিবিম্ব গঠিত হয় নিম্নের কোথায়? আমরা যে ছবি দেখছি চোখের সামনে, তুমি দেখতে পাচ্ছ আমাকে, আমি এখানে ক্যামেরা দেখছি, ঠিক আছে? তোমাদের দেখতে পাচ্ছি না। যাই হোক, এই যে প্রতিবিম্বটা গঠিত হয় মানুষের চোখের কোথায় বলতো? উত্তর হবে রেটিনাতে। কোশ্চেন নাম্বার 20। নিচের কোন উৎসেচকটি অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস করে? বা চোখের ভিতরে, চোখ দিয়ে কান্নাকাটি গুলো কি জল পড়ে, তাই তো? সেই জলে যদি ব্যাকটেরিয়া থাকে সেটা ধ্বংস করে কে? পেপসিন, লাইসোজেন, লাইসোজাইম, রাইবোজোম।
অনেক সময় চোখ ওঠে বলে না, চোখে অসুবিধা হয়, খচখচ করে, তো সেখানে কিছু ব্যাকটেরিয়া অনেক সময় তোমার অ্যাটাক করে, সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে লাইসোজাইম নামক একটা উৎসেচক। ঠিক আছে, এই উৎসেচকটি ব্যাকটেরিয়া ধ্বংস করে। ওকে, তো তোমরা যারা কানেক্ট আছো, আমাদের নতুন ব্যাচ ফাউন্ডেশন 5.0 লঞ্চ হয়েছে। ক্লাস শুরু হচ্ছে আগামী মাস এপ্রিল মাসের 7 তারিখ থেকে। যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যাচে যুক্ত হতে পারো। সমস্ত পরীক্ষার একটা কম্বাইন্ড প্রস্তুতি তোমরা এই ব্যাচে পাবে। দুর্দান্ত একটা ব্যাচ আছে এবং আমাদের সম্পূর্ণ রেলের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে। অন্যান্যবার মিক্সড ব্যাচ করা হয় এসএসসি রেলের, এবার কিন্তু শুধুমাত্র রেলের জন্য প্র্যাকটিস ব্যাচ। যদি মনে হয় যাদের মোটামুটি বেসিক ক্লিয়ার রয়েছে, এই ব্যাচ নিতে পারো। 2.5 মাসের একটা দুর্দান্ত প্রস্তুতি। ওকে, টোটাল 2.5 মাসের ব্যাচ হলো, তোমরা 8 মাস ভ্যালিডিটি পাচ্ছ, 8 মাস ভ্যালিডিটি পাচ্ছ এই ব্যাচে। চলো, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। আমরা আজকের ক্লাস এখানে এন্ড করছি। যে সিলেকশন আলোক দশা সম্পন্ন হয় কোথায়, তোমরা অ্যান্সার করবে। আজকের সেশন এখানে এন্ড করলাম। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।